প্রিয় শিক্ষার্থীরা, আজকে ফিন্যান্স ও ব্যাংকিং ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা মূলধনী আয় ব্যয় প্রাক্কলন নিয়ে আলোচনা করব। আজকে আমরা যে উদ্দীপকটা পড়ব সেটা 2023 সালে যশোর বোর্ডের একটি উদ্দীপক। এখানে বলছে জনাব ফারুক একটি প্রকল্প গ্রহণ করেছেন। প্রকল্পটির প্রাথমিক খরচ 1 লক্ষ টাকা এবং অবশিষ্ট মূল্য 20,000 টাকা। এই অংশটা একটু লক্ষ্য করবে। অবশিষ্ট মূল্য অথবা ভগ্নাবশেষ মূল্য যখন প্রশ্নে থাকবে তখন আমরা কাজ করার সময় সতর্ক থাকব। অবচয় এবং কর প্রদানের পূর্বে, এটা পূর্বে বলেছে, পূর্বে উক্ত প্রকল্প হতে 5 বছর পর্যন্ত যথাক্রমে 20,000, 24,000, 28,000, 32,000 এবং 40,000 টাকা পাওয়া যাবে। আর করের হার হচ্ছে 30%। তাহলে এই উদ্দীপক থেকে আমরা কিভাবে গড় মুনাফার হার নির্ণয় করব এবং প্রকল্পের পেব্যাক সময় কিভাবে নির্ণয় করব সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে চলো শিক্ষার্থীরা, প্রথমে আমরা গড় মুনাফার হার নির্ণয় করি। জনাব ফারুকের গড় মুনাফার হার নির্ণয়ের সময় প্রথমে আমাদেরকে বার্ষিক অবচয় নির্ণয় করতে হবে। আমরা জানি অবচয় নির্ণয়ের সূত্র হচ্ছে প্রাথমিক খরচ থেকে আমাদের প্রশ্নে যদি অবশিষ্ট মূল্য বা ভগ্নাবশেষ মূল্য থাকে সেটা আমরা বিয়োগ করব এবং সেটাকে আমরা আমাদের প্রকল্পের মেয়াদ দিয়ে ভাগ করব। আমাদের এই অংশে প্রাথমিক খরচ হচ্ছে 1 লক্ষ টাকা এবং অবশিষ্ট মূল্য হচ্ছে 20,000। এখান থেকে বিয়োগ করলে আমরা পাবো 80,000 এবং 80,000কে আমরা আমাদের প্রকল্পের মেয়াদ 5 বছর দিয়ে ভাগ করলাম। তাহলে আমরা আমাদের বার্ষিক অবচয় পাচ্ছি 16,000 টাকা। এবার আমরা নিট মুনাফা নির্ণয় করব। দেখো আমাদের প্রশ্নেতে উদ্দীপকে ছিল অবচয় ও কর পূর্ব নগদ প্রবাহ 20,000, 24,000, 28,000, 32,000, 40,000 এবং এখান থেকে আমরা আমাদের যে 16,000 টাকা অবচয় বের করেছি বার্ষিক অবচয়, সেটা প্রত্যেক বছর থেকে বিয়োগ করব। বিয়োগ করলে আমরা পাবো কর পূর্ব মুনাফা। এই 4,000, 8,000, 12,000 এগুলো হচ্ছে আমাদের কর পূর্ব মুনাফা। কর পূর্ব বলতে কর বাদ দেওয়ার পূর্বের মুনাফা। এরপরে আমাদেরকে কর বিয়োগ করতে হবে। তাহলে 4,000-এর উপরে প্রথমে 30% করলে 1200, আবার 8,000-এর উপরে 30% করলে 2,400, 12,000-এর উপর 30% করলে 3,600, 16,000-এর উপরে 30% করলে 4,800 এবং 24,000-এর উপরে 30% করলে 7,200 টাকা। এই করগুলো আমাদেরকে বিয়োগ করতে হবে। তাহলে আমরা 4,000 থেকে 1200 বিয়োগ করব। প্রত্যেকটা থেকে আমরা আমাদের করের অংশগুলো বিয়োগ করব। বিয়োগ করলে আমরা আমাদের নিট মুনাফা পাচ্ছি 2,800, 5,600, 8,400, 11,200 এবং 16,800 টাকা। এই নিট মুনাফা গুলো দিয়েই আমরা আমাদের গড় মুনাফার হার নির্ণয় করব। আমরা জানি গড় মুনাফার হার নির্ণয়ের সূত্র হচ্ছে গড় নিট মুনাফা ডিভাইডেড বাই গড় বিনিয়োগ ইনটু 100। তাই প্রথমে আমাদেরকে গড় নিট মুনাফা এবং গড় বিনিয়োগ আগে বের করে নিতে হবে। গড় নিট মুনাফা বের করতে হলে আমাদেরকে আমরা যে নিট মুনাফা গুলো পেয়েছি 5 বছরের সেগুলোকে একসাথে যোগ করে এটাকে আমাদের মেয়াদ, প্রকল্পের মেয়াদ 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা পাচ্ছি 44,800-কে 5 দিয়ে ভাগ করে পেলাম 8,960 টাকা। এটা হচ্ছে আমাদের গড় নিট মুনাফা। এরপরে আমরা গড় বিনিয়োগ বের করব। গড় বিনিয়োগের সূত্র হচ্ছে বিনিয়োগ যোগ অবশিষ্ট মূল্য অথবা ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই 2। তাহলে আমাদের বিনিয়োগ হচ্ছে উদ্দীপকে ছিল 1 লক্ষ টাকা এবং অবশিষ্ট মূল্য আমাদের উদ্দীপকে ছিল 20,000 টাকা। এটাকে 2 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 60,000 টাকা। তাহলে আমরা জানি আমাদের গড় মুনাফার হার হচ্ছে গড় নিট মুনাফা ডিভাইডেড বাই গড় বিনিয়োগ ইনটু 100। অর্থাৎ এই 8,960-কে আমরা 60,000 টাকা দিয়ে ভাগ করব এবং 100 দিয়ে গুণ করব। তাহলে আমরা পাচ্ছি 14.93%। খেয়াল করবা শিক্ষার্থীরা, যখন এখানে হার থাকবে তখন এটাকে অবশ্যই 100 দ্বারা গুণ করতে হবে এবং উত্তরকে পার্সেন্ট আকারে আনতে হবে। এবার আমরা আমাদের প্রকল্পের
পেব্যাক সময় নির্ণয় করব। আমরা জানি প্রকল্পে আমাদেরকে নিট মুনাফা দেয়া আছে 2,800, 5,600, 8,400, 11,200, 16,800 এবং এটার সাথে আমরা যে অবচয় বের করেছিলাম বার্ষিক অবচয় 16,000, এগুলো প্রত্যেক বছরের সাথে যোগ করব। আমাদের প্রশ্নে উদ্দীপকে অবশিষ্ট মূল্য ছিল। যখন অবশিষ্ট মূল্য বা ভগ্নাবশেষ মূল্য দেয়া থাকবে, এটা অবশ্যই আমাদেরকে শেষ বছরের সাথে যোগ করতে হবে। তাহলে আমরা পঞ্চম বছরের সাথে যোগ করে পাচ্ছি 52,800, আর এখানে আসছে 27,200, 24,400, 21,600 এবং 18,800 টাকা। এগুলো হচ্ছে আমাদের নগদ প্রবাহ। আর নগদ প্রবাহ ছাড়া আমরা কখনোই পেব্যাক সময় নির্ণয় করতে পারবো না, কারণ আমাদের ছকে পেব্যাকের যে ছক সেখানে অবশ্যই বার্ষিক নগদ প্রবাহের একটি ঘর আছে। এই কারণে আমাদেরকে আগে নগদ প্রবাহ নির্ণয় করে নিতে হবে। আর প্রশ্নে যদি আমাদের নগদ প্রবাহ দেয়া থাকে তাহলে উপরের এই অংশটা আমাদের আর করতে হবে না। তাহলে আসো আমরা এবার আমাদের পেব্যাক সময় নির্ণয় করি। পেব্যাক সময় নির্ণয় করার জন্য প্রথমে আসবে আমাদের বছর, এবং বছর শুরু হবে 0 দিয়ে। প্রথমে আসবে 0, 1, 2, 3, 4, 5 বছর এভাবে লিখতে হবে। তারপরে বার্ষিক নগদ প্রবাহ। বার্ষিক নগদ প্রবাহ শুরু হবে আমাদের মাইনাস দিয়ে। প্রথমে আমরা বিনিয়োগ লিখবো 1 লক্ষ টাকা। তারপর আমরা যে নগদ প্রবাহগুলো বের করেছিলাম সেগুলো আমরা ক্রমান্বয়ে প্রথম বছর, দ্বিতীয় বছর, এভাবে পঞ্চম বছর পর্যন্ত লিখবো। এরপরে আসবে ক্রমযোজিত নগদ প্রবাহ। ক্রমযোজিত নগদ প্রবাহতেও আমাদের 0 বছর বরাবর বসবে আমাদের আমাদের যে বিনিয়োগ সেটা। তাহলে এটাও আমাদের মাইনাস দিয়ে শুরু হবে 1 লক্ষ টাকা। তারপরে আমরা আমাদের যে এবারে 1 লক্ষ টাকা থেকে আমরা আমাদের প্রথম বছরের 18,800 বার্ষিক নগদ প্রবাহ বিয়োগ করব। বিয়োগ করলে আমরা পাবো 81,200 টাকা, এবং এই 81,200 টাকা থেকে আমরা 21,600 বিয়োগ করব, তাহলে পাবো 59,600। এবার 59,600 থেকে 24,400 বিয়োগ করলে পাবো 35,200। এবার 35,200 থেকে 27,200 বিয়োগ করলে পাবো 8,000। দেখো এতক্ষণ পর্যন্ত আমাদের এই মাইনাস সাইন গুলো ছিল, কারণ বড় সংখ্যার আগে যে সাইন সেটা সবসময় থেকে যায়। কিন্তু এখন 8,000 টাকা থেকে যখন আমরা 52,800 বিয়োগ করব, তখন 8,000 টাকা থেকে 52,800 বড়, তাই বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস নাই, তাই আমাদের 44,800 এর আগেতে মাইনাস বসবে না। এবার আমরা আমাদের পেব্যাক সময় নির্ণয় করব, সেটার জন্য প্রথমে বছরকে বসাতে হবে। আর এই বছরে আমরা কি বসাবো, 1 বসাবো না 2 বসাবো, সেটা বুঝতে হলে আমাদেরকে প্রথম বছরের টাকার সাথে দ্বিতীয় বছরের টাকাটা যোগ করতে হবে। যোগ করে দেখতে হবে 1 লক্ষ টাকা আসছে কিনা। যদি না আসে তাহলে প্রথম বছর দ্বিতীয় বছরের সাথে তৃতীয় বছরের টাকাটা যোগ করতে হবে। তাও যদি আমাদের এই 1 লক্ষ টাকা না হয়, তাহলে আমরা চতুর্থ বছরে যাব। তাহলে প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছরের সাথে আমাদের চতুর্থ বছরের টাকা যোগ হবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 1 লক্ষ টাকা অনেকখানি এখানে উসুল। তাহলে আমরা চতুর্থ বছরকে কাউন্ট করব। চতুর্থ বছর এখানে 4 বছর লিখলাম, এবং এই 4 বছর বরাবর আমাদের যে 8,000 টাকাটা সেটা বসবে উপরে ক্রমযোজিত নগদ প্রবাহ, এবং এই 8,000 টাকার নিচে আমাদের যে বার্ষিক নগদ প্রবাহ আছে সেটা বসবে এখানে 52,800। এবার 8,000 কে 52,800 দিয়ে ভাগ করে এটার সাথে আমরা 4 যোগ করব, তাহলে আমরা পেয়ে যাব আমাদের 4.1515 বছর। অর্থাৎ জনাব ফারুক সাহেবের পেব্যাক সময় হচ্ছে 4.1515 বছর। তাহলে শিক্ষার্থীরা, আমাদের আজকের ক্লাস এখানে শেষ হচ্ছে। আগামী ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।